प्रथम आम्ही निवेदिता যেটা তোমরা বললে যে ইম্পর্টেন্ট ইভেন্ট নিবেদিতার সেটা আগে দেখিয়ে দিয়ে তারপরে সেকেন্ড পাওয়ার পয়েন্টে আমি ইন্ডাস্ট্রিয়াল সায়েন্স রিসার্চ নিয়ে বলি। তোমরা জানো স্বামীজি সারা ভারতবর্ষ পরিব্রাজ হয়ে ঘুরতে, এখন ওরা যেটা মনে হচ্ছিল ভারতে অবনতির কারণটা এইটা দুটো, আমরা মেয়েদেরকে আর মার্কসিস্টকে আমরা পদাচারিত করে রেখেছি, তারা যখন উঠবে ভারতবর্ষ উঠবে। তার জন্য উনি সিস্টারকে ইন্সপায়ার করলেন। এটাও আমি বলে দিচ্ছি, এটা হলো খুবই ইন্সপায়ারিং চিঠি। প্রথম যে চিঠিটা লিখেছিলেন, Awake, awake, great one, the world is burning with misery. Can you sleep? Bold words and bolder deeds are what we want. जगत पूरे खाक হয়ে যাচ্ছে, তোমার কি নিদ্রা সাজে? এটা তো সামনে বলেছে না। তারপরে আমি বলেছি, the earth's bravest and best have to sacrifice themselves for the good of the many. এটা নিবেদিতা মনে করলো ওকে যেন আহ্বান করছেন স্বামীজি। তখন ও বারবার অনুরোধ করলো আমাকে তাহলে ভারতবর্ষে আসতে দিন। স্বামীজি কিন্তু প্রথমে বললেন, কিন্তু তুমি যেটা কল্পনা করছো সেই ভারতবর্ষ নাই। তুমি দেখবে দুঃখে দারিদ্রে আমাদের দেশটা এমন একটা অবস্থা হয়ে আছে, তুমি যেটা কল্পনার ভারতবর্ষ এখানে দেখতে পাবে না। এখানে কিন্তু আত্মপেট খেয়ে মানুষ কষ্ট করে আসে। তুমি আমাদের সঙ্গে যদি কষ্ট করে থাকতে চাও তো এসো, তাহলে আসবে না। সেজন্য বলছেন যখন তাও নিবেদিতা আসবে কিন্তু বলছে, তখন স্বামীজি বলছেন হ্যাঁ, তোমার মতন সিংহিনী যদি ভারতবর্ষে আসে, নিশ্চয়ই ভারতবর্ষের মেয়েদের জন্য বড় কাজ তোমার জন্য আছে, সেটা আমি আশা করে আছি। একবার বলো তুমি, বলেছে যেটা যারা বলেছিলে তোমাদের চিঠি থেকে পড়ো না, জানুয়ারি 28। অনেক স্বপ্ন, অনেক উদ্দীপনা বুকে নিয়ে মার্গারেট পদার্পণ করলেন তার স্বপ্নের ভারতবর্ষে। এরপর শুরু হলো হৈমবতী উমার তপস্যা। স্বামীজি যাকে ভারতীয় নারী শিক্ষার ভার অর্পণ করবে, তাকে তো দাতার মনোভাব নিয়ে, পাশ্চাত্যের জাতি ধর্ম নিয়ে শিক্ষাদান করলে চলবে না। তাকে যে হতে হবে সেবিকা, তাকে যে ভালোবাসতে হবে মহিমময় ভারতবর্ষকে। মার্চ 25, 1898 কে বলেছিলেন বলো? অবশেষে এলো তার জীবনের পরম শুভক্ষণ। 1898 খ্রিস্টাব্দের 25শে মার্চ মার্গারেট এলিজাবেথ নোবেল হলেন শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের নিবেদিতা। স্বামীজি শিষ্যাকে নিয়ে গেলেন তীর্থময় ভারতের তীর্থে তীর্থে। স্বামীজি একটা অপূর্ব আশীর্বাদ দিয়েছেন, এটা কে বলবে? Mother's heart and hero's will, কে বলেছিলেন? Mother's heart and hero's will, sweetness of the southern breeze, the sacred charm and the strength that dwells on orient altars, flaming free. All these be yours and many more, no ancient soul to dream before. Without you, India's future son, the mistress servant, friend in bond. কেউ বলেনি তোমরা? আচ্ছা, আমি একটা কথা বলছি এখানে। এই চিঠিটা পেয়ে এটা অপূর্ব একটা আশীর্বাদী, তোমরা বুঝতে পারছো তো? যে এটা তো জানো তোমরা, হ্যাঁ, কিন্তু নিবেদিতা কি উত্তর দিলেন জানো তো? সেটাকে সবাই জানে না। সিস্টার নিবেদিতা স্বামীকে কি উত্তর দিলেন, ওটাও এত সুন্দর। উনি বলছেন, মাই ডিয়ার ফাদার, যে I know that you will not be disappointed in future
many women, many daughters will come who will fulfill your dream. তার মানে কি বলতে চাইছেন? ভবিষ্যতে আপনার অনেক মেয়ে আসবে যারা আপনার এই স্বপ্নটা পূরণ করবে। তার মানে তোমাদেরকে অ্যাড্রেস করতে সিস্টার, এটা বুঝতে পারছো? সিস্টার কি আশা করেছেন দেখো, আপনি আমাকে বলেছেন ঠিকই, কিন্তু আমি জানি এই আশীর্বাণীটা ভবিষ্যতে অনেক মেয়ে আসবে, আমার থেকেও ভালো মেয়েরা আসবে, তারা এই আশীর্বাণীটা আপনার স্বপ্নটা পূরণ করবে। আর এটা কি জিনিস? বজ্র না? এটা দেখবে বজ্র পিছনে হিস্ট্রিটা কে জানে? কিসের জন্য সিস্টার নিবেদিতা বজ্রটা অ্যাডপ্ট করলেন? দেবরাজ ইন্দ্র দধিচি মুনিকে অনুরোধ করেছিলেন যাতে অসুরদের বধ করার জন্য তিনি কোনো উপায় বলে দিতে পারেন, এবং তখন দধিচি মুনি নিজের অস্থি তাকে উৎসর্গ করেছিলেন, নিজের প্রাণ বিসর্জন দিয়ে এক চরম আত্মত্যাগ করে তিনি নিজের অস্থি দিয়েছিলেন, এবং সেই অস্থি দিয়ে এই বজ্র তৈরি হয়েছিল। আর সেটা নিবেদিতা চাইছেন যে এরকম একটা সুপ্রিম স্যাক্রিফাইস আমাদের সবাইকে করতে হবে। তিনি নিজে তার উদাহরণ হলেন। উনি এই দেশের জন্য প্রতিটি রক্তবিন্দু কিন্তু উনি বিসর্জন করলেন। ওই জন্য লাস্টে তোমরা দেখবে, আমি দেখাবো না, যে who dedicated her all to the country. এখানে উপরে একটা ছবি আছে বন্দে মাতরম, সেটা সম্বন্ধে কেউ কিছু জানো? সেটা সম্বন্ধে কেউ কিছু জানো? এটা হচ্ছে সিস্টার নিবেদিতারই ছাত্রীরা, তোমাদের মতন যারা ছাত্রী ছিল তাদেরকে দিয়ে উনি সেলাই করিয়েছেন। সেটা যে কংগ্রেস এক্সিবিশনে 1906-এ ন্যাশনাল ফ্ল্যাগ হিসাবে ওটাকে উনি এক্সিবিট করেছিলেন। আর দুঃখের কথা, ওনার নামটা কিন্তু কোথাও উল্লেখ নেই, ম্যাডাম আমার নামটা আসে, কিন্তু উনি ফার্স্ট করেছিলেন ন্যাশনাল ফ্ল্যাগ। এটা সম্বন্ধে কেউ বলেছ? মার সঙ্গে সিস্টারের দেখা হয়েছে সেটা? স্বামীজি তাকে উপনীত করলেন শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে, যিনি আধুনিক শিক্ষায় অনভিজ্ঞ হলেও স্বামীজি বিশ্বাস করতেন তাকে কেন্দ্র করেই ভারতের নারী জাগরণের উদ্বোধন ঘটল। মার্গারেট এই রক্ষণশীল হিন্দু রমণীর মধ্যে প্রত্যক্ষ করলেন চিরন্তন মাতৃত্ব, প্রাচ্য রমণীর পবিত্রতা ও মাধুর্য। শ্রী শ্রী মাও তাকে সাদরে গ্রহণ করলেন। এই ছবিটা অপূর্ব ছবি, এটা কিন্তু আপনার স্কুলে পাওয়া গেছে, কোনো জায়গাতে না, সিস্টার নিবেদিতা স্কুলে এই ছবিটা পাওয়া গেছে। রামকৃষ্ণ মিশনেও ছিল না, তা ওরা ভেবেছে কেউ এটাকে করেছে বলে, কিন্তু পরে প্রুভ করা গেল এটা অরিজিনাল ছবি। যখন অলিপুর অন্য ছবি তুলেছে এটাও বুঝিয়েছিল। এটা সিম্বলিক্যাল ইস্ট, পূর্ব আর পশ্চিমের মিলন। আধুনিকতা, বৈজ্ঞানিক মানসিকতার সঙ্গে আমাদের যেটা আধ্যাত্মিকতা তার মিলন। এটা মানে একটা সুন্দর, এই ছবিটাতে অনেক কিছু করে, এই ছবিটা নিয়ে তোমরা যদি ধ্যান করো না, অনেক কিছু তোমাদের মনে হবে। 13 নভেম্বর 1898 কে বলবে? সাগর পাড়ের সেই পদ্ম অঞ্জলি করে তুলে দেন সেই বিন্দু বিন্দু জল। আল বছরি সাবধানে বোস করার চিনতে করে ঘর প্রতিষ্ঠা। এই শুভ দিনে জগৎ জননী শ্রী শ্রী মা স্বয়ং
তোমাদের স্কুলটা উদ্বোধন করলেন। এটা তো ঐতিহাসিক দিন, যে মেয়েদের যে এডুকেশনের জন্য সব থেকে বড় আশীর্বাদ হলো জগজ্জননী। সেদিন উনি বললেন যে এই স্কুল থেকে যারা বেরোবেন আদর্শ নারীরা হবে। আর তার সামনে বললেন কারা ছিল ওখানে উপস্থিত? স্বামীজি স্বয়ং ছিলেন, স্বামীজি, শরৎ মহারাজ, আরো অনেক মহারাজরা ছিলেন। কিন্তু সব থেকে আনন্দের কথা এই, স্বামীজির জীবদ্দশায় একটাই স্কুল খুলেছেন, সেটা হচ্ছে সিস্টার নিবেদিতা। তখন বলা হতো রামকৃষ্ণ স্কুল পালগল। তোমরা কত প্রাউড হওয়ার কথা। স্বামীজির জীবদ্দশায় উনি কোনো ছেলেদের স্কুল খুলতে যায়নি, এই একমাত্র নিবেদিতা স্কুলটাই ওপেন করতেন। এটা কি কে বলতে পারে? যখন সবে সবে স্কুল প্রতিষ্ঠান হয়েছে তখন তো কেউ তখন নারী শিক্ষকতা প্রচলিত ছিল না, তাই উনি গিয়ে গিয়ে আর কি বাড়ির অভিভাবকদের বলতেন যে একটি মেয়েদের ভিক্ষা করে এনেছিলেন এবং বলতেন যে তাদের কন্যাকে যেন শিক্ষিত শিক্ষায় শিক্ষিত। ওনাকে দেখছো তোমরা, নীলডাউন করে ওনাকে ভিক্ষা চাইতে হয়েছে, দয়া করে আপনি আপনার মেয়েকে পাঠান। তারা আবার কিরকম যে মৃত্যু মহিলা এসছে বলে ওখানে ওরা গঙ্গাজল ছিটিয়ে করতো, সেটা চিন্তা করো। কত অপমান সহ্য করে উনি ওদেরকে মানুষ করবার চেষ্টা করেছেন, কত অপমান সহ্য করেছেন। আমাকে শ্রদ্ধাপাণাজি বলেছিলেন এরকম অপমান করলে তোমরা কেউ স্কুল চালাতে না, পালিয়ে যেতে। এত অপমান উনি সহ্য করেছেন। এটা তোমাদের স্কুল আছে, তোমাদের পুরানো স্কুল আছে, আর তোমরা এখানে বসে আছো। দেখতে পেয়েছো তো? দেখতে পাওনি? আচ্ছা, এবার তোমরা আমাদের শিল্প জাগরণের ইতিহাসে ভগিনী নিবেদিতার দাম যে কতখানি তার সঠিক মূল্যায়ন আজও হয়নি। ভারতীয় শিল্পীদের দৃষ্টি তিনি পাশ্চাত্যের অন্ধ অনুকরণ থেকে ফিরিয়ে আনে স্বদেশীয় শিল্পরীতির দিকে। নন্দলাল বসু, অসিত হালদার প্রমুখ উদীয়মান শিল্পীদের তিনি পাঠান ভারত শিল্পের মর্ম উপলব্ধির জন্য। এখানে অবনীন্দ্রনাথ ঠাকুরের এটা দেখছো তো, উনি ভারত মাতার ছবি এঁকেছেন। He was inspired by Nivedita actually. আর নিবেদিতার যে স্পর্শ পেয়েছেন তারা অনেকজন পেয়েছেন, তার ভিতরে কয়েকজনের ছবি এখানে আছে। তোমরা যদি কারোর সম্বন্ধে কিছু জানো তো বলো, তাহলে আমরা এগিয়ে যাই। রমেশচন্দ্র দত্ত প্রমুখ নরমপন্থী নেতাদের সঙ্গে যেমন তার যোগাযোগ ছিল, তেমনি শ্রী অরবিন্দ, বিপিনচন্দ্র পাল প্রমুখ চরমপন্থী নেতাদের তিনি ছিলেন প্রেরণার স্থল। রবীন্দ্রনাথ, অবনীন্দ্রনাথ থেকে আরম্ভ করে বিখ্যাত তামিল কবি সুব্রমণ্য ভারতী কে না এসেছেন তার সান্নিধ্যে। জাতীয়তা তার কাছে ছিল ধর্ম। দেবী রূপিণী এই নারী উদ্বুদ্ধ করেছিলেন সত্যান্বেষী জগদীশ বসুকে তাঁর বিজ্ঞান রূপে। আহ্বান করে এনেছিলেন শ্রী অরবিন্দকে নেভি স্টেটের কর্ম থেকে দেশোদ্ধারের রঙ্গমঞ্চে। সমসংলাপিনী হয়েছিলেন তিলক, গোখলে, রমেন দত্তের, রবীন্দ্রনাথ, যদুনাথ সরকার, সরলা দেবী। এবার একটা ছবি দেখাচ্ছি, এটা কি? খ্রিস্টাব্দে যখন কলকাতা মহানগরী প্লেগের আক্রমণে পর্যদস্ত হয়েছেন, তখন নিবেদিতা স্বয়ং সম্মার্জনী হস্তে রাস্তা পরিষ্কার করেছিলেন। রোগগ্লিষ্ট মানুষের শয্যা পার্শ্বে দেখা গিয়েছে তার কল্যাণী মূর্তি। বাগবাজারের সেই অস্বাস্থ্যকর রোগগ্রস্ত পল্লীতেও নিবেদিতা গিয়ে বসেছেন এবং সেখানে তিনি কোলে তুলে নিয়েছেন একজন মেধাপ্রান্ত শিশুকে। এবং অবশেষে 2 দিন তার স্নেহতপ্ত অঙ্গে অতিবাহিত করার পর
আর এই নিবেদিতা স্নেহতপ্ত অঙ্কেই মৃত্যুবরণ করে এই শিশুটি। শুনো, এখানে আরেকটু তত্ত্ব আছে ছবিতে। বাঘাযতীনের ছবি লাগিয়েছে কেন জানো? ওই যে ছেলেটি ঝাড় দিচ্ছে সেটা বাঘাযতীন। তোমরা বাঘাযতীনের নাম শুনেছো না? এটা দেখুন, ও সিস্টার ঝাড় দিচ্ছে দেখে কয়েকজন ছেলেরা ছুটে এসেছে, সিস্টার সিস্টার আমাদের দিন। তার ভিতরে বাঘাযতীন একজন। আর দেখুন সিস্টার ওনাকে দেখে মুগ্ধ হয়ে গেছে। দেখুন এই ছেলেটার ভিতরে অনেক সত্য আছে, তো একে তো আমাকে শান্তির কাছে নিয়ে যেতেই হবে। মানে আমরা যদি কোনো ভালো ফুল পেলে ঠাকুরকে দিতে যাই না, সেরকম করে উনি করছেন। বাঘাযতীন তখন মাত্র 18 বছরের ছেলে। বলছেন চলো তোমাকে একবার মঠ নিয়ে যায়। তো স্বামীজির কাছে নিয়ে গেলেন। স্বামীজির দরজার কাছে নিয়ে গেছে, ভিতরে অখণ্ডানন্দ মহারাজ কথা বলছিলেন স্বামীজির সঙ্গে। স্বামীজি যখন বলছেন গ্যাঞ্জাস, অখণ্ডানন্দ মহারাজকে উনি গ্যাঞ্জাস বলে ডাকতেন, গ্যাঞ্জাস তুমি একটু বাইরে যাও তো, আমার এই ছেলেটির সঙ্গে কথা আছে। এবং সে নাকি স্বামীজি এমন তাকিয়ে আছেন বাঘাযতীনের দিকে, যেন মনে হচ্ছে আগুন আগুনের দিকে তাকাচ্ছে, আগুন আগুন দিয়ে গিলছে এরকম। তারপরে বাঘাযতীনকে ভিতরে ডেকে দরজা বন্ধ করে দিলেন। তো কেউ জানে না কি কথা হলো। তারপরে তার ভিতরে এমনই দেশভক্তি স্বামীজি উদ্বুদ্ধ করেছেন, তিনি প্রাণ দিয়ে দিলেন দেশের জন্য। সেটা তো তোমরা জানো, বাঘাযতীনের কাহিনী নিশ্চয়ই জানো। বালাসুরে উনি চলে যাওয়ার সময় উনি জানতেন উনি চলে যাবেন না, আর ফিরবেন না। তখন উনি ট্রেনে উঠতে যাচ্ছেন, তখন দেখলেন শ্রী মা ট্রেনে বসে আছেন। তখন তাড়াতাড়ি গিয়ে মাকে প্রণাম করে গেল, এই আমার লাশ। এখানে তোমরা দেখছো অরবিন্দ ঘোষকে। অরবিন্দ তিনি শেষের দিকে ঋষি অরবিন্দ বলে ফেমাস হয়েছিলেন না, তাকেও কিন্তু সিস্টারই উদ্বুদ্ধ করেছেন। সিস্টারের যে কিভাবে উনি ইন্সপায়ার করতেন তার একটা কাহিনী আছে। উনি ভারতবর্ষের বড় ম্যাপটা নিয়ে যেতেন বাগলে করে, নিয়ে গিয়ে ধরো একটা ছেলেদের হাসছেন, বয়স হাসছেন, ওখানে উনি হ্যামার নিয়ে গেছেন, নেইল নিয়ে গেছেন, সব কিছু নিয়ে রিক্সা থেকে নামছে। ছেলেরা ভাবছে কি জিনিসটা নিয়ে আসছে সিস্টার। এই সোজা গিয়ে একটা বড় ওয়ালে যে একটা স্টুল নিয়ে উঠে নিজে পেরেট পেতে আর হ্যামার দিয়ে ঢুকে তারপরে ভারতবর্ষের নাক লাগালেন। তাকে বলছেন বলো তো বয়েস টেল মি হোয়াট ইজ দিস? ওরা তো বলবে না, it's not a piece of paper. It is not even a geographical piece of land. Do you know what is this? This is your mother, Bharat Mata. Do you see your Himalayan range? These are her bones. Do you see this one? Rivers? It is her blood stream. Remember, she is living, your living mother. It is your dharma to protect her. It is your dharma to throw the British out and save your motherland. এরকম করে উনি স্পিচ দিলেন। ওনার এত ফায়ারি স্পিচ ছিল, যারা শুনেছে তাদের রক্ত গরম হয়ে উঠত। অরবিন্দ তো ওটাই নিয়ে গিয়ে উনি ওখানে বড়োডাতে প্রফেসর হয়েছিলেন গুজরাটে। উনি ওই আইডিয়াগুলো ওখানে স্প্রেড করলেন। উনি আর সিস্টার সবাই মিলে একটা সিক্রেট সোসাইটি করেছিলেন। সেই কেন স্বামীজিকে লাশ পেয়েছেন, এটা খুবই খুবই করুণ দৃশ্য। স্বামীজি শরীর যাওয়ার মাত্র 5 দিন আগে, শুক্রবার স্বামীজির শরীর চলে গেল। কোন তারিখে গেল? কোন তারিখে? জুলাই 4, 1902, তাই তো? দেখুন তার ঠিক 5 দিন আগে রবিবার দিনে তখন সিস্টার বেলুরমঠে এসেছেন। তখন একটা ক্রীড়া প্রতিযোগিতা চলছিল ব্রহ্মচারীদের, উনি প্রেস দিলেন। তো স্বামীজি আশ্বস্ত, আসতে পারেন। স্বামীজির কাছে সিস্টার গেলেন, গিয়ে প্রণাম করলেন, করে বললেন স্বামীজি
See, just by teaching children ABCD, nothing will happen. You see, we have to throw the British out. The British and missionaries, they are watching our children are brainwashed by these people. Unless we throw them out, we cannot get the freedom for the country. We cannot give proper education to children. এই কথাটা এমন ভয়ঙ্কর কথা কেউ ওটা পাবলিশ করেনি। ওইটা সমকালীন ভারতবর্ষে 100% ফার্স্ট টাইম পাবলিশ করেছে। এত বড় ভয়ঙ্কর কথা, we have to throw out, kick out, এই কথাটা বলেছেন। নিজে ব্রিটিশ চিন্তা করো কতটা উনি ভারতবর্ষের থেকে একাত্ম বোধ করেছেন, তবে না এই কথা বলতে পেরেছেন। যে বলতে ভারতবর্ষকে যে কষ্টটা ফিল করতে নিজের প্রাণে ফিল করছে, বলছেন ওদেরকে তাড়িয়ে দিতে হবে, তবে না কিছু হবে। এবং স্বামীজি বলছেন, দেখো নিবেদিতা, আই এম এ ডাইং ম্যান, আমার বেশি দিন আয়ু নেই, আমি মৃত্যুর এটাতে দৌড়ায় দাঁড়িয়ে আছি, আমার আর কিছুতে মন নেই। তখন সিস্টারের মনে হলো স্বামীজি তাকে আশীর্বাদ না করলে আমি কি করে এগোবো। সঙ্গে সঙ্গে স্বামীজি পায়ে পড়ে কেন্দ্রে বলছেন, স্বামীজি আপনি আশীর্বাদ করুন যে না হলে করে আমি এগোতে পারবো না। You bless me as you blessed me when you came, when I came. তো মনে আছে তো স্বামীজি খুব আশীর্বাদ করেছিলেন যে even if you don't work for the country, even if you don't work for our people, my blessings are always with you. এই কথাটা বলেছিলেন। যে স্বামীজি বলছেন, আমি একবার কথা দিয়েছি, elephants go out, they don't come in. আমি তোমায় কথা দিয়েছি, সে কথা থাকবে, তোমার উপরে আমার সব সময় আশীর্বাদ আছে। তখন ও পায়ে পড়ে গেল, তখন স্বামীজি দুটো হাত মাথায় দিয়ে বললেন, আমার আশীর্বাদ তোমার উপরে সব সময় আছে। সেই নিয়ে নিবেদিতা করতে তখন কাঁদতে কাঁদতে ফিরে গেল। তারপরেই স্বামীজি রাজা মহারাজকে ডেকে বলছেন, রাজা, ইউ ক্যান নট ফেন্স এ ফায়ার। ফায়ার মানে আগুনকে তুমি ফেন্সে দিতে পারবে না, ফেন্স খুলে যাবে। You cannot keep Nivedita in Ramakrishna Mission. Ramakrishna Mission এ ফেন্সের মতো, ওটা ও থাকবে না, নিবেদিতা থাকতে পারবে না। আমি যদি আমার শরীর চলে যায়, নিবেদিতা এসে যদি বলে যে আমি চলে যাব, তুমি অনুমতি দাও, তুমি ওকে আশীর্বাদ দাও। তারপরে হলো তাই, স্বামীজির শরীর চলে গেলে 7 দিন মাত্র হয়েছে, সিস্টার এসে বলছে, সিস্টার এসে বলছে যে রাজা মহারাজকে বলছে, মহারাজ, I want to resign membership from Ramakrishna Mission. উনি বলছেন, না তুমি চিন্তা করো, চিন্তা করে ভেবে চিন্তে বলো। কিন্তু ও করে বলতে, মহারাজ, if I stay in Ramakrishna Mission, it will be danger for Ramakrishna Mission. The British will have an eye on me. I am going all out for the country. আমি ঝাঁপিয়ে পড়ব দেশের জন্য। এখন কিন্তু আপনাদের উপরে ধাক্কা আসবে, ওই জন্য আপনারা আমাকে ছেড়ে দিন। ওই জন্য উনি অনেক পেপারে বড় বড় করে আসলো, সিস্টার নিবেদিতা রিজাইন ফ্রম দ্য মেম্বারশিপ অফ রামকৃষ্ণ মিশন। যা হোক, উনি পুরোপুরি দেশের জন্য উনি ঝাঁপিয়ে পড়লেন। ওই জন্য অরবিন্দ কত লোক ওনার কাছে আশীর্বাদ পেয়েছে, কত লোক ওনার কাছে ইন্সপায়ার হয়েছে। ওই জন্য উনি শিখামাই বার্নিং প্লে করতেন। তারপরে যে সুব্রহ্মণ্য ভারতী, ওনাকে উনি দর্শন করিয়ে দিলেন, বলেন সি লিভিং ভারত মাতা। তখন সত্যি করে উনি ভারত মাতার দর্শন হয়ে গেল সুব্রহ্মণ্য ভারতী। উনি বলতেন, তাই জন্য উনি সারা জীবন বলতেন, সিস্টার নিবেদিতাই আমার গুরু, আর কেউ না। আমি পুরোপুরি সিস্টার নিবেদিতাকে গুরু বলে মানব। তারপরে তোমরা তো জানো, জগদীশ চন্দ্র বোস ওনাকে তুলবার জন্যে
সিস্টার কি না করেছে, পুরো ওনার যত বইগুলো উনি লিখেছেন নিবেদিতা। তখন বোসের ইংলিশ এত ভালো ছিল না, পুরো ইংলিশ লেখা ছিল না, এডিটিং, প্রেসে দেওয়া সব কিছু করেছেন। আর উনি নিজে বটানি স্টুডেন্ট ছিলেন, তো ওই জন্য সায়েন্সের আর্টিকেলগুলো সুন্দর করে সাজিয়ে লিখতে পারতেন। সেটা ছিল না যে বোসের যেটা ইনস্ট্রুমেন্ট করেছিল অক্সিজেন প্রডিউসিং এসব, ওগুলো নিয়ে সে তোমাদের স্কুলে ডেমনস্ট্রেট করতে, বাচ্চাদেরকে ইন্টারেস্ট করবার জন্য এটা পপুলার সায়েন্স এটাকে প্রমোট করেছে। এর নানা রকম ইনস্ট্রুমেন্ট নিয়ে সে দেখিয়েছে। আর এটা হচ্ছে এটা সিস্টারের আরেকজন বন্ধু অলিপুর, স্বামীজির শিষ্যা। সিস্টার অলিপুর সবাই মিলে বোসের যে কাজগুলোকে পেটেন্ট করেছেন, তা না হলে জগৎ ওনাকে রেকগনাইজ করতো না। আর লন্ডনে তো করতে দিলই না, যে আর আমেরিকাতে মানে একটু আমেরিকান সিটিজেন নেই, তার জন্য করতে দেবে না। অলিপুর ফর দ্য সেক অফ লাভ ফর দ্য কান্ট্রি, মানে এত সুন্দর লেখা আছে ওখানে যে মিসেস অলিপুর has done the patent for Jagdish Chandra Bose. Now, Mrs. Olipurke when it adjective it says, an admirer of Vivekananda for the sake of love for this country. মানে আমি স্বামীজিকে ভালোবাসি, তাই জন্যে আমি স্বামীজির দেশকে ভালোবাসি, তাই জন্যে স্বামীজির দেশবাসীকে ভালোবাসি। ওই জন্য আমরা ওনাকে এটা করে দিচ্ছি বলে লেখা আছে। এই পেটেন্টগুলো 100 ইয়ার্স পরে ওরা ডিসকভার করলো, পরে বলছে যে ও বাবা, এ তো নোবেল প্রাইজ তো বোসের দেওয়া উচিত ছিল, ওটা ম্যাক্রোনি কি করে পেল, এই নিয়ে হুলস্থুল হয়ে গেল। এগুলো আবিষ্কার হলো যে ওগুলো সব পেটেন্ট অফিসে এগুলো সব কাগজগুলো পাওয়া গেল। আর বোস ইনস্টিটিউটে তখন ব্রিটিশদের রাজত্ব তো, আর নিবেদিতা তো রেভলিউশনারি, নিবেদিতার নামটা তো ওপেনলি বলতে পারছে না। তখন উনি ওপেনলি বলতে পারছে না এটা নিবেদিতার ছবি, উনি নিবেদিতার ছবি লাগিয়েছেন বোস, জগদীশ চন্দ্র বোস। তোমরা দেখছো যে লেডি ইন দ্য ল্যাম্প বলে একটা ফিগার আছে, তোমরা বিজ্ঞান মন্দিরটা কে কে দেখেছো? বিজ্ঞান মন্দির কেউ দেখেনি? তোমাদের দিদিদেরকে বলো একটু বিজ্ঞান মন্দির একটা দিয়ে দেখো, ওখানে ঢুকেই নাকি এরকম একটা আছে, এরকম একটা রিলিফ আছে, ওটা লেডি উইথ দ্য লাইট বলে ওরা বলে, ওটা কিন্তু সিস্টারের ছবি। আর জগদীশ চন্দ্র বোস নিজে চিঠি দিয়েছে যে 13 আর ডেথ অ্যানিভার্সারি আমরা অবজার্ভ করলাম, আর 28 তারিখ ওর জন্মদিন, ওটা আমরা পালন করবো। আর আমরা আশা করছি ওর যে অ্যাশ, ওর যে শরীর দেওয়ার করে চাওয়া হয়েছে, ওই অ্যাশটা নিয়ে উনি ওখানে ফিরতেছেন। কেন? উনি বলছেন দ্য কামিং জেনারেশন অফ সায়েন্টিস্ট, ওটার দিকে ওরা দে উইল বি ইন্সপায়ার্ড বাই দ্যাট। সেই জন্য আমি এটা নিয়ে এসেছি। ওর যে ওরা ফুলগুলো পর্যন্ত উনি নিয়ে এসে ওখানে রেখেছে। বিজ্ঞান মন্দিরের মাথার উপরে তোমরা দেখবে একটা নিবেদিতার যে বজ্র চিহ্ন আছে, দেখছো ভালো করে দেখো, বিজ্ঞান মন্দিরের চূড়ায় একটা বজ্রের চিহ্ন আছে, দেখছো? এই যে এটা বড় করে দেখালাম, এখন দেখতে পাচ্ছ সব থেকে উপরে তোমাদের বজ্র চিহ্ন আছে। তারপরে তো তোমরা জানো রায়বিল্লার কথাটা কে বললো, বলে দাও, শিগগিরই বলতে হবে। দার্জিলিংয়ের রায়বিলাতে আচার্য জগদীশ চন্দ্র বসু ও শ্রীমতী অবলা বসুর তত্ত্বাবধানে নিবেদিতা শেষ কমিটি নভেম্বর মাস 1911 সাল করেছিলেন। না ওটা হলো the boat is sinking but I shall see the sunrise. The boat is sinking but I shall see the sunrise. তরণী ডুবছে, আমি কিন্তু সূর্যোদয় দেখব।
এই যে ওর সমাধি মন্দিরের উপরে এরকম লেখা আছে, হিয়ার রিপোজ দ্য সিস্টার নিবেদিতা হু গেভ হার অল টু ইন্ডিয়া। যে আমাদের দেখুন ধূপের কাঠিটা পুড়ে একদম শেষ হয়ে যায়, সেরকম ও নিজেকে নিঃশেষ করে নিয়ে গেলেন। কোনো কিন্তু তোমাদের কারোর কাছ থেকে কোনো কিছু উনি মানে নাম যশ কিছু চাইনি, কেউ ওনাকে মনে করুক না করুক কিছু চাইনি। ওখানে নামের সার্থকতা, ওখানে নিবেদিতা সব কিছু উনি নিবেদন করে গেলেন। এই ছবি দেখাচ্ছে যে স্বামীজি একটা কাজ শুরু করলেন, ভারতবর্ষে বিজ্ঞানের আন্দোলন, সেটা বুমরাং হয়ে আজকে এত বিশাল বুম হয়েছে, এটা পুরো এখন মার্স আর মঙ্গলায়ন পর্যন্ত চলে গেছে। ওটাই এটা দেখাচ্ছে স্বামীজি যে কাজটা শুরু করলেন, সেটা আজকে ভারতবর্ষ যে পৃথিবীতে এখন অলরেডি ফার্স্ট র্যাঙ্কে চলে যাচ্ছে। মঙ্গলায়ন যখন করলো সবাই খুব অবাক হয়ে গেছে, এই দেশ একটা বলিউড ফিল্মের যতটা টাকা লাগবে তার থেকে কম দামে ওরা মঙ্গলায়ন করে দিল। আমরা যেখানে কোটি কোটি ডলার নষ্ট করছি, হাজারবার চেষ্টা করছি, পারছি না, একবারে করে দিল, মানে ওরা অবাক সেই জিনিসটা। এটা দেখুন স্বামীজি দেখুন যে সমুদ্রয়ান করলেন না, এখান থেকে জাপানে গেলেন, জাপান থেকে ভ্যানকুভার গেলেন, ভ্যানকুভার থেকে শিকাগো গেলেন আমেরিকা যাওয়ার পথে। হ্যাঁ জানো তো ওটা। তখন জাপান থেকে যখন উনি যাচ্ছেন, ওনার আরেকজন সঙ্গী ছিল, সে হচ্ছে জামশেদজি টাটা। উনি যখন জাপানে গেলেন, টোকিওতে ওদের পরস্পরে দেখা হলো, দেখো আমাদের আর এতে সব। উনি তখন একটা ম্যাচ বক্স ফ্যাক্টরিতে দেখলেন। উনি স্বামীজি কতটা ইন্টারেস্টেড দেখো, উনি ভারতবর্ষে এসে সায়েন্স আর ইন্ডাস্ট্রি করতে হবে সেটা ওনার মনে আছে, কী করে বিজ্ঞানের অভিবৃদ্ধি করা যায়। তো উনি ওখানে দেখতে গেছেন, সেখানে দেখছেন টাটা, জামশেদজি টাটা। জামশেদজি টাটা প্রায় 60 ইয়ার্স, স্বামীজি 30 ইয়ার্স। বুঝেছো? আপনি এখানে কী করতে এসেছে? জামশেদজি টাটা বললেন কি, আমি এখান থেকে ম্যাচ বক্স কিনে ভারতবর্ষে বিক্রি করব। স্বামীজি কি বললেন না, কি আপনি ভারতবর্ষে ইন্ডাস্ট্রি করতে পারেন না, এইটুকু তো আপনি এখান থেকে নিয়ে গিয়ে ওখানে বিক্রি করবেন? আর ইউ পাম্পিং দ্য কান্ট্রিজ ব্লাড আউট? ভারতের রক্ত আপনি বাইরে ফেলছেন? দেখো হয়তো ছোট ছেলে যদি একটা বৃদ্ধ মানুষকে বকে কিরকম বকে বলে, কিন্তু টাটা ওটা মনে নিলেন। টাটার এত মহৎ ব্যক্তিত্ব, উনি স্বামীজিকে ভালোবেসে ফেললেন। 17 দিন স্বামীজির সঙ্গে ছিলেন। তখন ওরা নানান বিষয়ে ডিসকাশন হলো। ফার্স্ট কথা হচ্ছে স্বামীজি বলছেন যে আমরা টেকনোলজি নিয়ে এসে আমরা ভারতবর্ষে টেকনোলজি শুরু করতেই হবে, ইন্ডাস্ট্রি শুরু করতেই হবে। বেচারা টাটা গিয়েছিলেন ইংল্যান্ডে স্টিল টেকনোলজি আনতে। তখন ইংল্যান্ডের লোকেরা ওকে ঠাট্টা তামাশা করেছে, বলছে ও ইন্ডিয়ানসরা স্টিল বানাবে, সে তো একটা পাউরুটির মতন থাকবে, আমরা খেয়ে নিতে পারবো, এত এত ঠাট্টা করতে পারে, বলে ফিরিয়ে দিল। আজকে 100 বছর পরে টাটা ইংল্যান্ডের স্টিল ইন্ডাস্ট্রি কিনে নিয়েছে। যারা ওনাকে ঠাট্টা করেছিল তার ইন্ডাস্ট্রি উনি কিনে নিয়েছে। আজকে যা হোক স্বামীজির কৃপা। স্বামীজি বলছে না, তুমি আর হঠাৎ সময় কেন, তুমি আমেরিকা থেকে নাও, আমেরিকা থেকে টেকনোলজি নাও। দুজনে আমেরিকা গেলেন একসঙ্গে, একই এটাতে শিকাগো পর্যন্ত একসঙ্গে ছিলেন, প্রায় 17 ডেজ করে একসঙ্গে ছিল। তারপরে স্বামীজি বলছেন শুধু টেকনোলজি আনলে হবে না, আমাদের সায়েন্টিস্টকে তৈরি করতে হবে, আমাদের রিসার্চ ইনস্টিটিউট খুলতে হবে, সায়েন্টিস্টদের তৈরি করতে হবে, ইয়াং জেনারেশন শুড টেক আপ দিস জব। সেটা শুধু না, ওদেরকে মহত্বাকাঙ্ক্ষা যেটা থাকে তাদেরকে আমাদের উৎসাহ দিতে হবে। হ্যাঁ তুমি এটা করবে না, এটা করবে না বললে হবে না। যারা নতুন নতুন আইডিয়া নিয়ে আসবে তাদেরকে আমরা প্রমোট করতে হবে।
তারপরে এদিকে স্বামীজি গেলেন শিকাগোতে ফেমাস হলেন, আর ওদিকে টাটা গেলেন স্টিল ইন্ডাস্ট্রি মানে আনলেন ভারতবর্ষে। আর তারপরে উইদিন দিস ফিউ ইয়ার্স 3-4 বছরের ভিতরে ভারতবর্ষে এসে খুব বড় ধনী হয়ে গেলেন, লক্ষ লক্ষ টাকা অর্জন করলেন ইন্ডাস্ট্রি করে। তারপরে ওনার মনে হলো স্বামীজি যেটা বলেছেন আমরা ইন্ডাস্ট্রি একটা সায়েন্স রিসার্চ ইনস্টিটিউট করতে হবে। তখন উনি পাবলিশ করলেন আমি এত টাকা দেব, 30 লাখ দেব, তো আমি সায়েন্স রিসার্চ ইনস্টিটিউট করতে চাই। ব্রিটিশরা ডোল ঢেলে দিল, তো বলে এইটুকু টাকাতে হবে না। তখন আমার স্বামীজিকে উনি চিঠি লিখলেন, স্বামীজি যে আমি সায়েন্স ইনস্টিটিউট করতে চাই, আমার মনে হচ্ছে আপনি প্রথম ডাইরেক্টর হবেন। স্বামীজিকে স্বামীজি বলছেন না আর তো বেশি দিন নেই আমার, কিন্তু উনি আপিল করলেন প্রবুদ্ধ সব জায়গা। মহীশূর মহারাজাকে নিজে চিঠি লিখলেন স্বামীজি, আমাদের দেশবাসী একজন যদি 30 লাখ দিতে পারে, তখনকার দিনে 30 লাখ মানে এখনকার 30 crore থেকে অনেক বেশি, তো তোমরা দিতে পারো না? তখন মহীশূর মহারাজা বলে হ্যাঁ আমরা দিতে পারো। সেরকম টাকা মহীশূর মহারাজার কাছে দিতে হলো। যে তখন কি হলো, মহীশূর মহারাজা বললেন আই এম রেডি টু গিভ ল্যান্ড অ্যান্ড মানি। হ্যাঁ, 400 একর জমি উনি ব্যাঙ্গালোরে দিয়ে দিলেন টাটাকে, টাকাও ওরকমই দিলেন। কিন্তু ব্রিটিশরা ছাড়ছে না কেন, মানে ব্রিটিশরা চাই না আমরা সায়েন্স ডেভেলপ হবে, ইন্ডাস্ট্রি ডেভেলপ হবে। না হবে না, তোমরা আমাদেরকে টাকা দিয়ে দাও, আমাদেরকে টাকা দিয়ে দাও, আমরা করব। ব্রিটিশদেরকে তোমরা সায়েন্টিস্ট করে অ্যাপয়েন্ট করো, তবে হবে। তখন স্বামীজি টাটাকে নিবেদিতার কাছে পাঠালেন। সিস্টার নিবেদিতা তখন পিকচারে এলেন। সিস্টার নিবেদিতা তখন কী করলেন, যে উনি টাটার সব লোকেরা এসেছে যে কী করবো আমরা নেক্সট, কী করবো, ব্রিটিশরা কিছুতেই ছাড়ছে না। তখন উনি কী করলেন, সারা জগতে সমস্ত যত সায়েন্টিস্টরা আছে সবাইকে উনি চিঠি দিলেন যে ইন্ডিয়ানস ওয়ান্ট টু হ্যাভ দেয়ার ওন সায়েন্স ইনস্টিটিউট, কিন্তু ব্রিটিশরা ছাড়ছে না, তো আপনারা মত দিন। সকলে চিঠি লিখলো, কেন ভারতবর্ষে যদি এরকম মেধাবী মানুষরা থাকে কেন হবে না, নিশ্চয়ই ভারতের লোকেরাই সায়েন্স ইনস্টিটিউট করবে। প্রত্যেকের চিঠিটা উনি সংগ্রহ করলেন, ব্রিটিশ পার্লামেন্টে দিলেন। একজন মিনিস্টারও এসেছে কথা বলতে, যে উনি ডাকলেন, একটা রাউন্ড টেবিল কনফারেন্স হলো। তো ব্রিটিশ মিনিস্টার, অলিপুর, নিবেদিতা, টাটা রাউন্ড টেবিল কনফারেন্স করেছে। তখন আর ব্রিটিশ মিনিস্টার এত ক্রুকেড, উনি নিবেদিতাকে পিট করে বসে টাটার সঙ্গে কথা বলছে। টাটাকে বলছে আপনার যা টাকা আমাদের দিয়ে দিন, আমরা যা করার করবো, ওদের কথা আপনি শুনবেন না। তো ভীষণ দুঃখ হয়েছে নিবেদিতা, দাদা ওদেরকে মজা দেখাবো। তো উনি বলছেন সমস্ত জগতে যত সায়েন্টিস্টদের, বড় বড় সায়েন্টিস্টদের সব সিগনেচার কম্পেয়ার করলেন, করে ব্রিটিশ পার্লামেন্টে পাস করেন। ব্রিটিশ পার্লামেন্টে পাস হলো, কিন্তু ওটা তখন 1904। ওরা বলে হ্যাঁ সবাই যখন করছে তাহলে আমাদেরকে অ্যাগ্রি করতে হবে। কিন্তু ব্রিটিশ গভর্নমেন্ট এত দুষ্ট, ওরা ওয়েট করলো। স্বামীজি সেদিন চলে গেল, টাটার সেদিন চলে গেল। এখন আমরা বলবো হ্যাঁ করো না, তখন কে করবে দেখি। তখন টাটার যে ছেলে ছিল, যে ওনার নামটা ছিল দৌরব জামশেদজি টাটা, উনি কিন্তু বলেন হ্যাঁ বাবা বলে গেছে, টাকা রেখে গেছে, আমারও সর্বস্ব দিয়ে আমরা ইন্ডিয়ান ইনস্টিটিউট করবো। আর হলো কি, উনি যাকে বিয়ে করেছিলেন, যে মহীশূর দিওয়ানের একজন মেয়েকে, তার একটা বজ্র ছিল, ওটা নাকি কোহিনূর থেকে বেশি দাম। ওরা ওটাও বিক্রি করে টাটা মেডিকেল ইনস্টিটিউট শুরু করলো তার থেকে। তারপরে যখন ফার্স্টে টাটা ইনস্টিটিউট খুললো, তখন 1911-এ, যে তখন ব্যাঙ্গালোরে উদ্বোধন হলো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স। তখন স্বামীজিও নেই, টাটাও নেই, কিন্তু স্বামীজি যেটা বলে গেছিলেন টাটা লিখে দিয়ে গেছিলেন
লিখে দিয়ে গেছিলেন এই ইনস্টিটিউটে আমার নাম থাকবে না, সেজন্য ওর নামটা হলো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স। টাটা ইনস্টিটিউট অফ সায়েন্স হতে পারতো, ওখানে জমশেদজি টাটার এটা আছে, স্ট্যাচু আছে, আমি দেখেছি, ঢোকার মুখেই আছে, কিন্তু উনি ওনার নাম রাখেন। সেকেন্ড কথা উনি লিখেছেন যত মহত্বাকাঙ্ক্ষী ছেলেরা আসবে ওদেরকে তো আমরা ইন্সপায়ার করতে হবে, ওদেরকে ফ্রিডম দিতে হবে, ওরা ওদের নিজেদের আইডিয়াস যাতে প্র্যাকটিক্যাল করতে পারে তার মতন অ্যাটমসফিয়ার করতে হবে। এবার দেখো তার জন্যে কত লোক এসেছে, এই যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এলো, তারপরে দেব আমাদের বড় বড় সায়েন্টিস্টরা ওখান থেকে এসেছে, সিভি রহমান, হোমি বাবা, বিক্রম সারাভাই, এরা সবাই। হোমি বাবা আবার শুরু করলেন যে বার্ক অ্যাটমিক রিসার্চ সেন্টার, বার্ক যেটা বম্বেতে, যেখানে আমাদের নিউক্লিয়ার এগুলো হয়, ফিউশন ফিউশন সমস্ত, তোমরা নাম শুনোনি? যারা সায়েন্সে থাকবে সবাই শুনবে। তারপরে টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ, ওটাও শুরু হলো। তারপরে দেখো বিক্রম সারাভাই, উনিও শুরু করলেন ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরি এসব। এরা কিন্তু ইসরো শুরু হলো তার থেকে, যেটা ইসরোর নামটা সবাই শুনেছ, ইন্ডিয়ান স্পেস রিসার্চ ল্যাবরেটরি, শুনেছ না? এইখান থেকে আমাদের এই পর্যন্ত যে মঙ্গলায়ন, তারপরে আমাদের যে ওল্ড ইসরো অ্যালবাম দেখো, আমি দেখাচ্ছি তোমাদের, এখানে আমাদের তখন রকেট করা হলো, স্যাটেলাইট করা হলো, কিন্তু টেস্ট করবার জিনিস ছিল না ওদের। টেস্ট করতে হবে তো এটা হবে কি না, এটা ফিটনেস আছে কি না। তখন ওরা রিকোয়েস্ট করলো ফ্রান্সকে যে আপনাদের টেস্টিং ইকুইপমেন্ট দেবেন, আমরা আমাদের স্যাটেলাইট আর রকেটটা টেস্ট করতে হবে। ওরা বললেন না, উই ওন্ট গিভ। তখন বিক্রম সারাভাই বলেন ঠিক আছে, উই উইল ম্যানেজ। তারপরে কীরকম টেস্ট করতে দেখো, নিচে একটা ছবি আছে, সাইকেলের উপরে রকেট চাপিয়ে নিয়ে যাচ্ছে, দেখছো? একদিকে আছেন আমাদের আব্দুল কালাম, আরেকদিকে আছেন মাধবন বলে সায়েন্টিস্ট, যে ওরা টেস্ট করলো। এটা উপরে দেখো গরুর গাড়িতে ছাপিয়েছে, দেখছো? গরুর গাড়িতে যে ভাইব্রেট করতে 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 যাবে, চেক করতে করতে, তাও যদি সব ঠিক থাকে তাহলে ফিটনেস হয়ে গেল। তারপরে ওটাকে উড়িয়ে দিয়েছে সাকসেসফুল। তখন ফ্রান্স জিজ্ঞেস করেছে আচ্ছা আপনাদের কি টেকনিক্যাল এটা ইউজ করছে, হোয়াট টেকনিক্যাল ডিটেলস ইউ হ্যাভ? না, দ্যাট ইজ আওয়ার সিক্রেট বলে। উত্তরটা হচ্ছে ইট ইজ আওয়ার সিক্রেট, গরুর গাড়িতে চাপিয়েছি আমরা বলবো না তো। এই হলো প্রথম ইসরোর এটা। এখন কত দূর পর্যন্ত হলো, আমরা এখন স্যাটেলাইট করে উঠিয়েছি, আমরা নিজেরা এখন ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছি, স্বাবলম্বী হয়ে গেছি। তারপরে আমরা এখন বম পর্যন্ত তৈরি করেছি, এবারে আমাদের মঙ্গলায়ন পর্যন্ত হয়ে গেল, এখন চন্দ্রায়নও হয়ে গেল, চন্দ্রায়ন 2 হয়ে গেল, তাই না? হ্যাঁ, ইসরো এখানে দেখো লেডি সায়েন্টিস্টরা নাচছে না, দেখছো? ওরা কিন্তু ফ্যাব্রিকেট করেছে। হ্যাঁ, তোমাদের এক্সপিরিয়েন্সও ওখানে আছে। আমি যখন বম্বে অ্যাটমিক রিসার্চ এটাতে জুনিয়র সায়েন্টিস্টকে বলছিলাম, আমি ভাবলাম কেউ না কেউ করবে, হ্যাঁ স্বামীজি কি সব করেছেন, কিন্তু কেউ বলেনি, উল্টে সবাই খুশি, হ্যাঁ স্বামীজি আমাদের পিছনে আছে, স্বামীজি আমাদের পিছনে আছে, সিস্টার নিবেদিতা আমাদের পিছনে আছে, দে আর সো হ্যাপি। এখন দেখো ওরা পর্যন্ত ফিল করে দ্যাট ইন্সপিরেশন। আর সিস্টার স্বয়ং এখানে ছিলেন, তাহলে তো তোমাদের তো কত ইন্সপিরেশন হওয়ার কথা। এইটুকু তোমরা মনে রাখো, তোমরা এই স্কুলে এসেছো, এটা নিবেদিতার আশীর্বাদ ধন্য, শ্রী শ্রী মার আশীর্বাদ ধন্য। সেখান থেকে যখন তোমরা বেরোবে, তোমাদের উপরে ওই ছাপ থাকবে যে আমরা নিবেদিতা স্কুলের স্টুডেন্টস, আমরা এই আশীর্বাদ নিয়ে এসেছি। সেরকম তোমাদের সারা জীবন ওই আশীর্বাদ।